কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোড়ে মোড়ে টহল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। রাজধানীতে মানুষ ও যান চলাচলও অনেকখানি কম। 13 নভেম্বর ঘিরে অনেক বেসরকারি স্কুল বন্ধ করেছে স্ব কর্তৃপক্ষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নাশকতাকারীদের মোকাবেলা করা হবে, জানাচ্ছেন জুলিয়া তানহা। বুধবার সকাল থেকেই রাজধানীতে সড়কে যান চলাচল কম, সেই সাথে মানুষের চলাচল কর্মদিবস অনুযায়ী বেশ খানিকটাই কম। এই ফাঁকা ঢাকার কারণ হঠাৎ করে রাজধানী পরিবহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল হামলা। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুকে ঘোষিত কর্মসূচির আলামত বলে মনে করছেন সাধারণ মানুষ। গাড়ি না পুরানোই ভালো, আতঙ্ক থাকের মধ্যে আছে, তবে আমরা সতর্কভাবে আছি। তারপর তো এর মধ্যে কিছু হয়ে যায় তাহলে কিছু করার নেই। জনগণের কষ্ট, জনগণ এগুলাতে কষ্ট পাইতেছে, এগুলা জনগণরা হয়রানি হইতেছে। আমি যেটা মনে করি যে বাংলাদেশে কখনো রাজনীতি পরিবর্তন আসবে না, যেই আসে সেই তার আখেরে ঘুষাবে। অন রোডে কি হয় না হয়, তারপরে তো আল্লাহ মালিক, আল্লাহ যা জানে তাই। রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে, র্যাব ও বিজিবির টহল। প্রয়োজনের সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি। বসানো হয়েছে চেকপোস্ট, বিশেষ করে ঢাকার প্রবেশ মুখগুলোতে। আজকে এবং আগামীকাল আমাদের গত কয়েকদিনের চেয়েও আমাদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা মাঠে নেমেছি। আমরা এই বিষয়ে একেবারেই জিরো টলারেন্সে থাকতে চাই। আমরা কোনো রকমের অপরাধ কর্ম করতে সুযোগ দিব না। এদিকে নগরের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পুলিশের স্পষ্ট ঘোষণা, নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে। যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে, এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট, স্ট্যাটিক ডিউটি ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে। যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় অনেক পরিবহন মালিক সড়কে গাড়ি চালাননি। পরিবহন সংকটের কারণে যাত্রীরা পড়েন দুর্ভোগে। তবে মেট্রোতে যাত্রী চাপ ছিল বেশি। জুলিয়া তানহা, 71, ঢাকা। এদিকে ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি স্থাপনায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বাড়ানো হয়েছে তল্লাশি চৌকি। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর পক্ষ থেকেও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় প্রতিদিনই নিষিদ্ধ দলটি নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে জানায় ডিএমপি। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। বেশ কয়েক মাস ধরেই অলি গলি রাস্তায় দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল। মুখে মাস্ক পরে কোনো রকম মিছিল করে মুহূর্তেই লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা। 13 নভেম্বর জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দিনটিকে ঘিরে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে। আমরা 13 তারিখে আমরা লকডাউন দিয়েছি, লকডাউন, সকাল সন্ধ্যা লকডাউন। গোয়েন্দা সূত্র বলছে 13 নভেম্বর ঢাকার অন্তত 5টি স্থানে নাশকতা চালাতে পারে দলটি। আগের রাত থেকেই রাজধানী এবং আশপাশে জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা তাদের। তাই দিনটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতার পরিকল্পনা করেছে। যে কোনো প্রয়োজনে অতিরিক্ত ফোর্স যেন দ্রুততম সময়ের ভিতরে মোতায়েন করা যায় সেই প্রস্তুতিও আমাদের রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, এই নিয়ে জনগণের যথাযথ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সতর্ক রয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এদিকে আতঙ্ক তৈরি করতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে দলটি। একই সাথে দেয়া হচ্ছে গণপরিবহনে আগুন। ফলে ফায়ার সার্ভিসেরও বেড়েছে কাজের চাপ। তারা বলছে মানুষকে সচেতন করতে বিভিন্ন স্থানে প্রজেক্টর বসিয়ে অগ্নি প্রতিরোধক ব্যবস্থা দেখানো হচ্ছে। মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমরা জনগণদের সচেতন করার জন্য চেষ্টা করতেছি। এই শুষ্ক মৌসুমে কিন্তু বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে, যাতে জনগণ সচেতন থাকে। তার জন্য দুর্ঘটনা ঘটলে পরে কী করণীয়, কিভাবে ইলেকট্রিক লাইনগুলো ঠিক রাখতে হবে, কেমিক্যাল দুর্ঘটনা হলে কিভাবে কাজ করতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমরা প্রজেক্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা জনগণকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আপনারা দেখবেন ঢাকা সিটির বিভিন্ন এলাকায় আমাদের সন্ধ্যার পরে এই ধরনের গণসংযোগ চলতেছে। গেল 10 মাসে নগরে ঝটিকা মিছিল করার অপরাধে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপি।
সাজিদ সরকার, ৭১, ঢাকা। দর্শক, 13 নভেম্বরকে ঘিরে বিজিবি মোতায়েন সহ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর রাস্তায় যানবাহনের ভিড় কম দেখা গেছে। এ বিষয়ে আরও তথ্য আমরা জানবো। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, 13 নভেম্বরকে ঘিরে আমরা সংবাদে বলছিলাম এরই মধ্যে বাড়তি নিরাপত্তার মধ্যে সেনাবাহিনীর তল্লাশি চৌকি থেকে শুরু করে র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই হিসেব করে শাহবাগ যেহেতু ব্যস্ততম একটি এলাকা এবং এখানে সবচেয়ে বেশি আসলে যে কোনো দাবি দেওয়ার ক্ষেত্রে একটি কেন্দ্রবিন্দু বলা যায়, সেই এলাকাটাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে? এবং যেহেতু কাছাকাছি দূরত্বেই আছে হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আরও সচিবালয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেখানেও নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে? সবচেয়ে বড় স্বস্তির বিষয় হচ্ছে আজকে রাজধানীর সকালটা যেভাবে শুরু হয়েছিল, যেহেতু আজকে কর্মদিবসের সকালটায় আসলে সেই পরিমাণ যানবাহনের সংখ্যা কিন্তু আমরা রাজধানীতে দেখিনি। একটা আতঙ্ক মন নিয়েই আসলে রাজধানীতে আজকে যারা সকালটা শুরু করেছেন তারাও একটু, যাদের সঙ্গে কথা বলছিলাম তারা বেশ আতঙ্কিতই বোধ করছিলেন, আশ্চর্য বোধ করছিলেন যে আজকের দিনে তারা যে জায়গায় আসতে 2 ঘন্টা সময় লাগে সেই জায়গায় 1 ঘন্টায় চলে এসেছেন, 1 ঘন্টায় যে জায়গায় সময় লাগে সেই জায়গায় আধা ঘন্টায় চলে এসেছেন। সেই আতঙ্ক মন নিয়ে সকালটা শুরু হওয়ার পর এখন দুপুর পর্যন্ত কিন্তু আসলে পুরো রাজধানী জুড়ে এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেই অর্থে কালকের কর্মসূচি ঘিরে হোক আর অন্য কোনো কারণে হোক সেই পরিমাণ কোনো নাশকতা, সেই টাইপের কোনো নাশকতার সংবাদ কিন্তু আমাদের কাছে আসেনি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় স্বস্তির খবর। আর আপনি যেটি বলছিলেন যে আসলে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা, আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে এখন শাহবাগে অবস্থান করছি। আমি আমার সহকর্মী বলবো এখানে র্যাবের গাড়ি রয়েছে, আমাদের পেছনে যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আছে সেখানে সেনাবাহিনী সেখানে বিজিবি অবস্থান করছে। অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন বাহিনীর কিন্তু একদম সমন্বয়ে সেই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার রাখা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি থেকে আসলাম, সেই যাত্রাবাড়ি যেহেতু রাজধানীর একটি প্রবেশপথ, সেই প্রবেশপথগুলোতেও কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু পুরোদমে আসলে তৎপর রয়েছেন। তবে বাস যে গণপরিবহন, সেই গণপরিবহনের সংখ্যাটা সকাল থেকে একটু কম। তবে বাস মালিক সমিতি ঢাকার যারা আছেন তার সমিতির নেতাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে তারা তাদের জায়গা থেকে কিন্তু আসলে এই কর্মসূচি ঘিরে শুধু বাড়তি কিছু নিরাপত্তা ব্যবস্থা, টার্মিনাল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু সেই অর্থে গাড়ি বা আসলে কম নামাবেন এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ব্যক্তিগত গাড়ির মালিক যারা, একক গাড়ির মালিক যারা, তারা অনেকেই আসলে আপনি জানেন যে বেশ কয়েকটি গাড়ি কিন্তু এই কর্মসূচি ঘিরে পোড়ানো হয়েছে। সেই আলোকে কিছু গাড়ি আসলে আমরা সকালে যে পরিমাণ কম দেখেছিলাম সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এখন দুপুর, এখন কিন্তু আসলে অনেকটা যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। অর্থাৎ মানুষ যারা এখন আসছেন তারা গাড়ি সংকটে ভুগছেন এমনটা কিন্তু আমরা দেখছি না। ধন্যবাদ সুমন তানভীর। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে এতক্ষণ। এর আগে আশুলিয়ার নবীনগর ও সরকার মার্কেট এবং গাজীপুরের ভোগড়া, শ্রীপুর ও চক্রবর্তী এলাকায় থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ দেয়া আগুনে আতঙ্কিত হয়ে পড়েন পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। মঙ্গলবার রাত 10:30 আশুলিয়ার নবীনগরের পানিশাইল এলাকায় জ্যোতিষ সিএনজি পাম্প সংলগ্ন ফাঁকা জায়গায় থেমে থাকা বাসে হঠাৎই আগুন জ্বলে ওঠে। সিসিটিভিতে ধরা পড়ে মোটরসাইকেলে আসা 2 অজ্ঞাত ব্যক্তির গাড়িতে আগুন ধরিয়ে দেবার দৃশ্য। হঠাৎ আগুনে আতঙ্কিত 2 শ্রমিক বাস থেকে লাফিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। বাসের মধ্যে যে ড্রাইভার ছিল দৌড়াইছে। পরে তাদের চিৎকারে পাশের সিএনজি স্টেশনের কর্মচারী ও এলাকাবাসী এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। এদিকে বুধবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুনের আঁচ পেয়ে বাসের ভেতরে থাকা ঘুমন্ত চালক দ্রুত জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচলেও পুড়ে যায় বাসটি। আগুন দেখে আমি জানলা দিয়ে লাফ দিছি, পুরা গাড়ি আগুন ধরে গেছে। লোক আসছিল মোটরসাইকেল যুগে, তারা ফাঁকা গুলি করে চলে গেছে। দেখি আগুনের তাপে আমার চোখ খুলে যায়, দেখি গাড়ির মধ্যে আগুন। হঠাৎ আমি গাড়ির মধ্যে আগুন দেখে আতঙ্ক হয়ে জানলা খুলে লাফ দেই। যে ভালো গাড়ি থুয়ে গেলাম আর সেরকম গাড়ি, ঠিক আছে, আমি মাথায় তখন আমার কাজ করে নাই। আমি এসে যে ওরা মরিয়ে গেছে ও না বাইসে আছে, এসে দেখি যে পড়ে রয়েছে কাউন্টারের ওই জায়গা। গাজীপুরের 3 জায়গায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে নগরীর ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময় শ্রীপুরের ব্যারাইদের চালায় দাঁড়িয়ে থাকা একটি মিনি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এছাড়াও গাজীপুরের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে মঙ্গলবার রাত 10টায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী জানান, আগুনের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ভোগড়া পেয়ারাবাগান এলাকায় আজিমপুর টু গাজীপুর রুটে চলাচলকারী ভিআইপি বাসের সিট ও ডেকোরেশন আগুনে পুড়েছে। হাসান আহমেদ, ৭১। নির্বাচনের আগে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে সচেষ্ট হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপির গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। আমির খসরু বলেন, দেশে এখন সব দলের নির্বাচন মুখী হচ্ছে, তাই আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সচেষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি নেতা বলেন, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু করতে ইইউ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহ জানিয়েছে। নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগ। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যারা নির্বাচনী রেসের মধ্যেই নাই, যারা দেশেই নেই, সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরো বেশি সচেষ্ট থাকবে। আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সিএসির সাথে বৈঠকের পর একথা বলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। পাশাপাশি জাতীয় পার্টি 14 দল সহ যারা 2024 সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বানও জানায় রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করে। স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই। বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত ও পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া 22 বিচারপতির শপথ অনুষ্ঠিত হয়েছে। দুপুর 1টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের তাদের শপথ বাক্য পড়ান। এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে হাইকোর্ট বিভাগের 22 জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা 4 থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া 22 বিচারপতির মধ্যে আছেন মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মোহাম্মদ মনসুর আলম, বিচারপতি মুবিনা আশরাফ। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি 25 নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে সর্বোচ্চ আদালত। মামলার শুনানি নিয়ে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানি করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাটর্নি জেনারেল। শুনানিতে অ্যাটর্নি জেনারেলের সাথে রিটকারী আইনজীবীর বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর আগে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। কোর্ট আমাকে বলেছে যে দেখেন আপনার সাথে যে রিলেশনশিপটা আছে আপনি এটার ব্যাপারে কি বলেন, একটা এফিডেভিট দিয়ে। আমি বলেছি ঠিক আছে, আমি আমার ফেসবুক পেজ থেকে ওই লেখাটা যেটা আছে ওইটা আমি ডিলিট করে দেবো।
রাজধানীর যানজট নিরসনে এক বিশাল কর্মযজ্ঞ চলছে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়। মহানগরের ইনার সার্কুলার রিং রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে 8 লেনের রাস্তা তৈরির কাজ এগিয়ে চলেছে। এজন্য ভেঙে ফেলা হচ্ছে বর্জ্য জমা করা 7টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস। এমনটা হলে বর্জ্য অপসারণ একটি বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন 2 সিটি কর্পোরেশন। সুমন মাহমুদের প্রতিবেদন। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ইনার সার্কুলার রিং রোডের 8 লেনের রাস্তা তৈরির কাজ এগিয়ে চলছে। 5 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি গাবতলী মোহাম্মদপুর হয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত বিস্তৃত। বৃত্তাকার সড়কের এই অংশটি ঢাকা শহরের ট্রাফিক জ্যাম কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। কিন্তু এই মেগা প্রকল্প নির্মাণ করতে গিয়ে সৃষ্টি হয়েছে এক নতুন সংকট। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বর্জ্য জমা রাখার 7টি এসটিএস ভেঙে ফেলতে হচ্ছে। ডেন্সলি পপুলেটেড শহরে এমন কোথাওই আপনি ওই 120 ফিট বা 120 ফিট বাই 40 ফিট বা 140 ফিট বাই 80 ফিট একটা জায়গায় যে আপনি পাবেন, প্রথমত আপনি জায়গা পাবেন না, আর যে জায়গাটা খালি পাবেনও, যদি সেটার কোনো সরকারি জায়গা হয়ে থাকে, আমরা যদি সেখানে এসটিএসগুলো করতে চাই তাহলে কমিউনিটি থেকে ব্যাপক বাধা আসে। নগরের আবর্জনা ব্যবস্থাপনায় এই এসটিএসগুলো ছিল গুরুত্বপূর্ণ। বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে প্রথমে এসব স্থানে জমা করা হয়, পরে নেওয়া হয় শহরের অদূরে। এগুলোকে ভেঙে ফেলায় বিপাকে সিটি কর্পোরেশন। তারা বলছে এই এলাকায় আবর্জনাজনিত ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এসটিএস তো আপনারা জানেন যে একটা সেকেন্ডারি একটা প্রসেস, বাসাবাড়ি থেকে এনে কিন্তু এখানে জমা করে এখান থেকে নিয়ে যায়। সো আমরা যদি এসটিএসটা না করি তাহলে ময়লাটা কোথায় ফেলবো? 6টার পরিবর্তে 3টে এসটিএস আমরা এখন করছি, যদিও এটার স্থানটা পর্যাপ্ত না, বাকি 3টা কিন্তু করতে পারছি না। বিকল্প পরিকল্পনা না করে এসটিএস ভেঙে ফেলা বা অপরিকল্পিতভাবে তৈরি করা অর্থের অপচয় ছাড়া কিছুই নয় বলছেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকা শহরে পুরো এসটিএস নিয়ে একটা পরিকল্পনা দরকার। পাশাপাশি এসটিএসগুলো আধুনিক এসটিএস, যেটা পরিবেশ বান্ধব এবং যেখান থেকে দুর্গন্ধ ছড়ায় না, আশেপাশের এলাকাবাসীর উপদ্রব হিসেবে যেন এসটিএস না থাকে, এই ধরনের পরিকল্পনা দরকার। অপটিমাম লোকেশন বলি, সেই লোকেশনটাকে সিলেক্ট করা এবং সেই লোকেশন থেকে যেন সরাতে না হয়, সেই বিষয়গুলো ভাবনায় আনা দরকার ছিল। পরিবেশবিদরা বলছেন এখনো কোনোভাবেই বর্জ্য অপসারণকে না পারার দায় সিটি কর্পোরেশনেরই। ঢাকা শহরের এখন যে প্রধানতম সমস্যাগুলো, তার অন্যতম একটি হলো এর বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা, অর্থাৎ আমরা কোনোভাবে একে কোনো ম্যানেজমেন্টের আওতায় আনতে পারি নাই। সড়ক উন্নয়নের সুফল পেতে নগরবাসীকে যদি আবর্জনার স্তূপে দিন কাটাতে হয়, তবে সেই উন্নয়ন কতটা ফলপ্রসূ হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছে নরসিংদীর নারী ভোটাররা। তবে এক্ষেত্রে নারী নেত্রী, শিক্ষক, শিক্ষার্থীরা নির্বাচন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন, ভোট কেন্দ্র সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ থাকলে নিজেদের ভোট নিজে দিতে পারবেন। আর ভোটের মাধ্যমেই নারীর অধিকার ও নেতৃত্ব শক্ত হবে। মোবারক হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। বিগত নির্বাচনগুলোতে সুষ্ঠু ভোট না হওয়ায় নরসিংদীর বেশিরভাগ নারী কেন্দ্রে যাননি ভোট দিতে। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রে যাবার পরিকল্পনা করছেন তারা। বলছেন, ভোটের পরিবেশ সুষ্ঠু হলে শতভাগ নারী উচ্ছ্বাসের সাথে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। যেসব ভোটাররা নতুন, তারা আসলে ভোট কি জিনিস সেটা জানে না। আমরা চাই এখন এরকম একটা পরিস্থিতি হোক, পরিবেশ হোক, যেন সবাই ভোট কেন্দ্রে যায় এবং তাদের মন ইচ্ছা মতো পছন্দসই একজন যোগ্য প্রার্থীকে ভোট দেয়, যারা দেশের জন্য কাজ করবে। আমি যেহেতু কখনো আগে ভোট দেই নাই, আমার ভোট দেওয়ার একটা ইচ্ছা তো আছে। আমি যাব, আমি চাই আমার নেতাকে আমি নিজে পছন্দ করে বেছে নিই। সেই পরিস্থিতিটা আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। এদিকে জেলার সব নারী ভোটাররা চাইছেন নারীদের জন্য নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে মনোযোগী একটি সরকার। এই নারীর মেধা এবং যোগ্যতাকে আমরা কাজে লাগাবো এবং তাদের উপযুক্ত পরিবেশের মাধ্যমে যাতে তার পরিবার এবং ভবিষ্যৎ দুটোর মধ্যে একটিকে বেছে নিতে হয়, সে যাতে দুটোকেই বেছে নিতে পারে। তবে এবারে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ নতুন প্রজন্মের নারী ভোটারদের মধ্যে। তারা বলছেন, বিগত সময়ে ভোট কেন্দ্রে উচ্ছৃঙ্খল পরিবেশ দেখা গেছে, যে কারণে ভোটার উপস্থিতিও ছিল কম। কিন্তু জুলাই আন্দোলনের পর থেকে যে পরিবেশ তৈরি হয়েছে তা বজায় থাকলে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে চান তারা। এবছর আমরা আশা করছি যে আমরা যেহেতু নতুন ভোটার হয়েছি এবং ভোট দিতে যাব, তো পরিবেশটা খুবই সুশৃঙ্খল হবে এবং আমাদেরকে সুন্দরভাবে গাইড করা হবে যাতে আমরা ভোট দিই এবং কোনো
ধরনের বিশৃঙ্খলা পরিবেশ থাকবে না। তো ওই পরিবেশে আমরা ভোট দিতে প্রস্তুত থাকবো এবং আমরা যাতে নির্দ্বিধায় ভোট দিতে পারি। আসলে আগে যেরকম পরিবেশ আমরা দেখেছি যে ওইখানে আর কি দুর্নীতি হয়, আমাদের ভোটটা আমরা নিজেরা দিতে পারি না, জাল ভোট দেওয়া হয়ে যায়। তো নিজের ভোটটা নিজে দিতে পারলেই যাব। আসলে পরিস্থিতিটা যদি চেঞ্জ হয় বা ওইখানে যদি সুশৃঙ্খল একটা পরিস্থিতি থাকে তাহলে আমরা দিতে পারি। নরসিংদীর 6টি উপজেলায় 5টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন 18,32,339 জন ভোটার। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 9,155 জন। মনিরা কাজরি, 71। অর্থের সংস্থান না হওয়ায় অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের হতাশ হবার কিছু নেই, আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই 3টা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলি প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সমাজে ইমপ্লিমেন্ট করে যেতে পারো সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। পেঁয়াজের দামে লাগাম টানতে এই মুহূর্তে আমদানির বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পরও বাজার কারসাজি করছে একটি অসাধু মহল। এজন্য বাজার তদারকির কথাও বলছেন তারা। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মেজবা হাসানের প্রতিবেদন। প্রতি বছরই মৌসুমের শেষ ভাগে এসে আলোচনার কেন্দ্রে উঠে আসে মশলা জাতীয় পণ্য পেঁয়াজ। এবার তার ব্যতিক্রম হয়নি, কেননা সপ্তাহ 2 আগে দাম উঠে গেছে কেজি প্রতি 120-এর ঘরে, যার পেছনে অবশ্য সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেননি বিক্রেতারা। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি অর্থ বছরে পেঁয়াজের উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে বেশি। ফলে ন্যায্য দাম নিশ্চিতের কথা মাথায় রেখে আমদানি বন্ধ রাখে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে সরবরাহ পর্যাপ্ত থাকায় বছর জুড়ে দামও ছিল হাতের নাগালে, কিন্তু হঠাৎ দাম বৃদ্ধিতে অস্বস্তিতে ক্রেতারা। 3 দিনে দেখা যাচ্ছে যে 20-25 টাকা বাড়ছে। এইটা বাড়ার কারণ হচ্ছে হাটঘাটে কৃষক আমদানি একেবারে কম করে ফেলে, মনে করছে যে এলসি পেঁয়াজ নাই, বাইরের কোনো পেঁয়াজ নাই, আমরা যেভাবে চলাবো সেইভাবেই। বাজার স্বাভাবিক রাখতে এরই মধ্যে আমদানির ইঙ্গিত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় জমা পড়েছে 1000 আবেদনপত্র। যদিও চূড়ান্ত অনুমোদন না মেলায় এখনো সেই প্রক্রিয়া শুরু করতে পারেননি ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণ আইপি ছাড়ে, আর যদি আইপি যদি ওই রকম ছাড়ে আজকে দিলাম আবার 10 দিন পরে আবার দেবো, তাহলে তো বাজার ওরকম কমার সম্ভাবনা খুব কম। ফুল আমদানি হইতে 1 থেকে 1.5 মাস বাকি, তো এই 1-1.5 মাস একটু ঘাটতি থাকবে। 1-1.5 মাসের জন্য আমার মনে হয় কিছুটা পেঁয়াজ আমদানি করা উচিত বাইরের থেকে। এই বিশেষজ্ঞ বলছেন, প্রতি বছরই এই সময়টাতে অনৈতিক সুযোগ নেন মধ্যস্বত্বভোগীরা। তাই কৃষকদের বাঁচাতে পেঁয়াজ সংরক্ষণে হিমাগারে স্থাপনের তাগিদ তার। আমাদের কৃষকদেরকেও তো প্রোটেকশন দিতে হবে, যারা দাদন নিয়ে আসলে বা এই এনজিও থেকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে এই চাষ করছেন পেঁয়াজের, তো তারা কিন্তু এই আমদানি হলে সে দাম একটা পাবে না, হঠাৎ করে দামটা কিন্তু পড়ে যাবে। তো এইটা একটা বড় সমস্যা, এবং প্রাইভেট সেক্টরও কিন্তু কিছুটা রিল্যাক্টেন্ট এই মুহূর্তে যে আসলে কতটুকু তারা আমদানি করবে, তার কারণ আমাদের কাছে তো আসলে চাহিদা এবং সরবরাহের প্রকৃত তথ্য নেই। আমাদের কৃষকেরা যেন এখানে বড় রকমের ক্ষতিগ্রস্ত না হন, ব্যবসায়ীরা যারা পাইকারি বা খুচরা ব্যবসায়ী আছেন তারাও যেন কোনো বিপদে না পড়েন, সেটা দেখতে হবে আমাদের। এবং একই সঙ্গে যারা এই পুরো প্রক্রিয়ার মধ্যে, মানে পুরো মার্কেটিং প্রসেসের মধ্যে সিন্ডিকেশন তৈরি করেছেন, তো তাদেরকে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে। টিসিবির হিসাবে নভেম্বরের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ 80 টাকায় বিক্রি হলেও এই কয়েকদিনে দাম বেড়েছে 50% উপরে। মিসবাহ হাসান, 71, ঢাকা। দেশে বছরে নিউমোনিয়ায় মারা যায় 24,000 শিশু। আইসিডিআরবি তথ্য অনুযায়ী দেশে প্রতি ঘন্টায় 2 থেকে 3 জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় বলছে, দেশে নিউমোনিয়ায় মৃত্যুর প্রায় 1/3 ঘটে বায়ু দূষণের কারণে। নিউমোনিয়ার প্রতিরোধে টিকার পাশাপাশি বায়ু দূষণ কমানোর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিটি শ্বাস রক্ষা করুন এবং প্রতিটি জীবন বাঁচান, এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। শাহজাহান শারমিনের প্রতিবেদন।
বিশ্বজুড়ে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর ক্ষেত্রে শীর্ষ 5টি সংক্রামক রোগের মধ্যে নিউমোনিয়া একটি। পত্রিকার পাতায় প্রায় শিরোনাম বায়ু দূষণের সব রেকর্ড ভাঙল বাংলাদেশ, কিংবা শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে ঢাকার বাতাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে মোট শিশু মৃত্যুর প্রায় 18% হয় নিউমোনিয়ায়, যার মূল কারণ বায়ু দূষণ। এর ফলে বয়স্কদের আক্রান্তর সংখ্যাও কম নয়। বায়ু দূষণ যেহেতু হাঁপানি এবং নিউমোনিয়া সহ অনেক শ্বাসকষ্টজনিত রোগের কারণ, একই সাথে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র এবং ভুল ব্যবহারে কমছে ঔষধ আর টিকার কার্যকারিতা। এতেও শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে জানান ডক্টর জোহরা আক্তার। ছোটখাটো যে কোনো অসুখের জন্য আমরা নির্দ্বিধায় প্রেসক্রিপশন ছাড়াই আমরা ফার্মেসি থেকে বড় বড় কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি নিজেরাই, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই। প্রিভিয়াসলি যে অর্গানিজমগুলো আমরা আসলে টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব এটা আমরা ধারণা করেছিলাম, অনেকাংশে এগিয়েও গিয়েছি, কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এটা কিন্তু আমাদের ক্ষেত্রে এখন একটা বড় বাধা হয়ে যাচ্ছে। বাড়ছে বয়স্ক মানুষের নিউমোনিয়ার ঝুঁকিও। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই চিকিৎসক বলছিলেন, নিউমোনিয়া ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট প্রদাহজনিত শ্বাসযন্ত্রের রোগ। করোনায় শ্বাসযন্ত্রের দুর্বলতা আর বায়ু দূষণ এর ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। বয়স্কদের মধ্যেও নিউমোনিয়ার কেস দেখা যাচ্ছে, এবং বয়স্কদের ভিতরে কিন্তু ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার সাথে আমরা ভাইরাল নিউমোনিয়াও অনেক বেশি পাচ্ছি, এবং ভাইরাল নিউমোনিয়াও কিন্তু অনেক খারাপ হয়ে যেতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। নিউমোনিয়া প্রতিরোধে নবজাতক শিশুদের 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ পান, যথানিয়মে হাত ধোয়া এবং সময়মতো নিউমোনিয়ার টিকা দেওয়াকে গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও মাস্ক পরা সহ কিছু বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। যখনই মাগুলো অ্যান্টিনাটাল কেয়ারে আসবে আমরা একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তারপর হ্যান্ড হাইজিনগুলা। ইনফ্লুয়েঞ্জার এই ভ্যাকসিনটা বছরে একবার নিতে হয়, আর নিউমোনিয়ার ভ্যাকসিনও বাজারে পাওয়া যায়, যেগুলো একবার নিলেই হয়, পরবর্তীতে হয়তো বুস্টার ডোজ হিসাবে নিতে হয়। শীতের শুরুতে এর প্রকোপ বাড়ে, তাই এ সময় পরিবারের শিশু ও বয়স্ক মানুষের বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকদের। শানা শারমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।